আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি কাঠগোলাপে আসক্তি, দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব ২৫। লিখনিতে ইশরাত তন্নি। পূর্ব দিগন্তে প্রভাকর ক্ষণে ক্ষণে উঁকি দিয়ে চলেছে। বড় বড় গাছপালার ফাঁক ফোকর দিয়ে সূর্যরশ্মি আলগোছে ভূমি স্পর্শ করেছে। চৌধুরী বাড়ির সকল সদস্যরা খাবার টেবিলে উপস্থিত, শুধুমাত্র কৌশিক ব্যতীত। গতকাল মধ্যরাতে এই বাড়ির প্রাঙ্গণে নিজের প্রদযোগল ঠেকিয়েছে। সাত সকালে মেইন গেট ধরে হন্তদন্ত পায়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করে তৌসিফ। গেটের ওপাশে ভাই সমতুল্য একজন বন্ধু বাইক দিয়ে আছে। তার চোখ মুখে বেজায় শুকনো। এই বেইমান মেয়ে, চৌধুরী বাড়ির একমাত্র কন্যা, বাইরে বেরিয়ে এসো। তোমার সাথে আমার এখনও অনেক হিসাব নিকাশ বাকি আছে। নিজের কণ্ঠে সবটুকু জোর খাটিয়ে চিৎকার করে ত্রিধাকে ডাকার প্রচেষ্টা চালায় তৌসিফ। তৌসিফের গলার স্বর কর্ণধার হতে কলরবপূর্ণ ডাইনিং টেবিলের পরিবেশ নিস্তব্ধতায় জেগে ধরেছে। সবার মুখাবয় থমথমে রূপ ধারণ করে। ত্রিধা মাত্রই খেতে নিচ্ছিল। অতি পরিচিত কণ্ঠ ছলাৎ করে ওঠে হৃৎপিণ্ড। ক্রমশ ধীর হয়ে আসে হৃৎস্পন্দন। আপনা আপনি মুখ দিয়ে অস্পষ্ট স্বরে ফিরে আসে, তৌসিফ। মেয়েটার এক বিন্দু অপেক্ষা না করে দৌড়ে যায় চৌধুরী নিবাসের গেটের দিকে। শরীর জুড়ে মৃদুমন্দর গতিতে হাওয়া বয়ে যায়। ত্রিধার গোলাপি রঙের শাড়ির আঁচলটা উড়িয়ে দেয় নিজের সাথে। সদ্য বিবাহিত এক কৌশলী রমণীর শাড়ির আঁচল উড়িয়ে ছুটে চলেছে, কি মনোরম চোখ ধাঁধানো দৃশ্য। দেহজুড়ে উপচে পড়া সৌন্দর্য পরিলক্ষিত। সদর কবাট পার হতেই কৌশিককে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে ত্রিধা। কয়েক হাত দূরে ভঙ্গুর বিধ্বস্ত অবস্থায় নিজের পাশে কৌশিক দাঁড়ানো, যাকে এই জগৎ সংসারে স্বামী হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভাগ্যের এই নির্মম পরিহাস। কৌশিক কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে ত্রিধার থেকে। বেশ, মেয়েটা আর এক কদমও সামনে এগোনোর সাহস পায় না। ত্রিধাকে বাইরে আসতে দেখেই তৌসিফ নিজেই খানিকটা এগিয়ে যায়। দূরত্ব বজায় রেখে শটান হয়ে দাঁড়ায় ছেলেটা। মলিন নেত্রে ত্রিধাকে পর্যবেক্ষণ করে কিয়ৎ সময়। ত্রিধা এই দৃষ্টিতে দৃষ্টি স্থাপনের সাহস পায় না, চোখ নামিয়ে নেয়। পরপরই কৌশিকের দিকে তাকায় তৌসিফ। অধরে দেখা মিলে এক টুকরো তাচ্ছিলের হাসি। আমাকে কেন ছেড়ে গেলে ত্রিধা? আর ২ বছর সময় দিলে না আমায়? অপেক্ষা করলে না আমার জন্য? দেখো আমার কি অবস্থা। তবুও মন মস্তিষ্ক সবটা জুড়ে তোমার বিচরণ। এমন বিশ্রীভাবে কেন ঠকালে আমায়? তোমার হাজব্যান্ডের মতো অতটা টাকা নেই? রিজন কি একমাত্র এটাই? ত্রিধা চমকে ওঠে, মাটি থেকে নজর তোলে। না হওয়া প্রিয় মানুষটার মুখে এই প্রথম নিজের নাম শুনেই শরীর জুড়ে অদ্ভুত শিহরণ খেলে যায়। আকাশসম অভিযোগের পৃষ্ঠে মুখ দিয়ে কিছু উচ্চারণ করতে নিয়েও থেমে যায় ত্রিধা। কণ্ঠনালী রোধ হয়ে আসে। এই জগতে সে তো একজন দোষী। তাহলে নিজেকে তো ভালো প্রমাণ করার কোনো লাভ নেই। তা কেবলমাত্রই মানুষ হাসানোর কাজ হবে। অজানা যন্ত্রণায় পিষ্ট হয়ে ওঠে বুকের মধ্যিখানে যন্ত্রে থাকা মাংস পিণ্ডটা। উত্তর নেই মেয়ে। জানো তো, লয়ালিটি ইজ মোর অ্যাট্রাকটিভ দ্যান অ্যা পিটি ফেস। এত মারাত্মক সুন্দর অভিনয় কিভাবে করলে মেয়ে? কেন এভাবে হাসি খুশি আমিটাকে ভেতর থেকে মেরে দিলে? তোমার আনমনে আগে পর্যন্ত আমি দিব্যি ভালো ছিলাম, তাহলে এখন কেন পারছি না? এত এত প্রশ্নের জবাব কি তোমার কাছে আছে? শেষ পর্যন্ত তোমাকে ভালোবাসার অপরাধে আমায় আঘাত করলে তুমি মেয়ে। অপরাধ আমিটাকে ফাঁসির মঞ্চেই তুলে দিলে। তৌসিফ থামে। ধরা গলায় কথাগুলো শেষ করে ছেলেটা বড় একটা শ্বাস নেয়, হয়তো বুকে ব্যথা কমানোর বৃথা প্রয়াস। এতক্ষণে কৌশিকের অধরে বাঁকা হাসি স্পষ্ট। সবসময় নেই বজ্র গম্ভীর পুরুষালী কণ্ঠ। ইফ ইউ ফোকাস অন মানি, পিপল উইলস ফোকাস অন ইউ। ইটস মানি পাওয়ার ব্রো। কৌশিকের কথায় তৌসিফ একদৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকে। সত্যিই কি তাই? মন গহীনে প্রশ্ন রয়ে যায়। কৌশিকের দিকে অগ্রসর হয়ে কিছুটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায় তৌসিফ। চোখে চোখ রাখে। আওয়াজ গলা খাদে নামিয়ে আনে।
যেখানে আমি হারাবো সেখানে কাউকে জিততে দেব না। ইফ আই প্লে টু উইন, ইউ কান্ট। অধরে বক্র হাসি অক্ষত রেখেই নিস্তব্ধ ভঙ্গিতে বাড়ির ভেতরে চলে যায় কৌশিক। প্রশস্ত হস্তযুগলে স্থান মেলে গুচি ব্যান্ডের জিন্স প্যান্টের পকেটে। হাতটা কিছুটা সময় পেরোয়। তৌসিফ নড়েচড়ে নিজ জায়গা থেকে সরে আসে। ঠিক ত্রিধার মুখোমুখি দাঁড়ায়। আইজ নেভার লাই, বাট ইউর ডিড। একটা কথা রাখবে, আমার দেওয়ার নিকনেমে ডাকার অধিকারটা এ জীবনে কাউকে দিও না। কথা দিচ্ছি, টাকার গোডাউন গড়ব আমি। টাকার বিনিময়ে যদি ত্রিধা বিক্রি হয়, তাহলে সেই টাকার পাহাড় তুলবে তৌসিফ। কণ্ঠস্বর ভাসমান, না পাওয়ার আর্তনাদ, হাহাকার। মুখ নিঃসৃত বুলিগুলো যতটা ধীর, স্বর ততটাই ভঙ্গুর। বাড়ির সদস্যরা সবাই নীরব দর্শক। এখানে কী বা বলা করা থাকতে পারে? কাহিনী শেষ হলেই হয়তো নিজেদের কাজে দিক বেদিক ছুটবে। হৃদিত নিজ জায়গা থেকে শিথিল কণ্ঠে অবরুদ্ধ প্রকৃতির আওয়াজ তোলে। আই সোয়ার তৌসিফ, তুমি স্বচক্ষে প্রতিটা ব্রিটেনারদের জীবন জ্বলন্ত অনলে জ্বলে পড়ে নিঃশেষ হয়ে যেতে দেখবে। তালুকদারদের ধ্বংস দেখবে। ওরা নির্বংশ হবে। হৃদিতের কথার সমাপ্তি করতে শোনা গেল ত্রিধার কম্পিত গলার অস্পষ্ট ডাক। মুখমণ্ডলে অবিশ্বাস্যতা বিদ্যমান। চোখ দুটো ঠিকরে পড়ার উপক্রম। যেন ভাইয়ের সাথে এমন কথা চরম অপ্রত্যাশিত। ভাইয়া! যেটা হৃদিত শুনেও শুনল না। সবটা কি বোনের প্রতি অভিমান রাগ থেকে জন্মিয়েছে, নাকি ঘটনা অন্য কিছু? মেইন গেটের দিকে হাঁটা ধরে হৃদিত। মন্তর গতিতে বাড়ি থেকে বেরিয়ে যায়। হৃদিত যেতেই শেষবারের মতো ত্রিধার আননে নিবিড় দৃষ্টি স্থাপন করে তৌসিফ। অতঃপর নীরবে প্রস্থান করে। একসঙ্গে বাধা দুটো মনের বিচ্ছেদ ঘটে। নিজের জগৎ, রাস্তা সবটাই পাল্টে যায়। পরিবর্তন হয় ভালোবাসার ডেফিনেশন। একজন আরেকজনের চোখে সারাটা জীবনের মতো ঘৃণিত ব্যক্তি প্রতারক হিসেবে পরিচিত হয়। এমন মর্মান্তিক বিচ্ছেদ বোধহয় এর আগে ঘটেনি। তৌসিফের যাওয়ার থেকে একচিত্তে তাকিয়ে রয় ত্রিধা। আহা! এই মানুষটাকে কত কিছুই না বলার ছিল। মানুষটার সাথে একটা সুন্দর সংসার বাঁধার ছিল। কথা দিয়েছিল তো দ্বিধা, কিন্তু আফসোস, মেয়েটা না পারল নিজের কথা রাখতে, আর না পারল কিছু বলতে। মূলত ভাগ্য সেই সুযোগটুকুও রাখেনি। চোখ দুটো নিজ ধারায় বর্ষণ নামায়। তৌসিফের পিছু ছোটে মিহিরিমা। এভাবে খালি মুখে যেও না ভাইয়া। ও ভাইয়া থামো, আমার কথাটা একবার শোনো। তৌসিফ সেদিকে গ্রাহ্য করল না। অপেক্ষারত বন্ধুর বাইকে উঠে গেল। মিনিটে দৃষ্টি সীমানার বাইরে চলে যায় ছেলেটা। মেহেরিমা গেটের হাতল ধরে ফুপিয়ে ওঠে। দুপুর 2:15। মাত্রই কলেজের আঙিনায় ছুটির ঘণ্টা বেজেছে। কলেজ গেটে ছাত্রছাত্রীরা অবিরল ধারায় ঢল নেমেছে। গেটের একপাশে তাইফ আর তাবান বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রতীক্ষার প্রহর গুনেই চলেছে। এই ভাই, তুই সত্যিই ওরে প্রপোজ করবি? তাইফের কথায় তাবান ভ্রু কুঁচকায়। মিথ্যে মিথ্যে আবার কে প্রপোজ করে ভাই? জবাবে তাইফ কিছু বলতে নেবে তার আগেই তাবান ইশারায় অগত্যা চুপ হয়ে যেতে হয়। তাবানের দৃষ্টি লক্ষ্য করে দৃষ্টিপাত করে। অনামিকা গেট দিয়ে বেরিয়েছে। তাবান চটজলদি বাইক থেকে নেমে পড়ে। অনামিকা ততক্ষণে বাড়ির দিকে হাঁটতে শুরু করেছে। নিজেকে পরিপাটি করে গাড়ির উপর রাখা 100 লাল গোলাপ সহিত তৈরি ফুলের বুকেটা হাতে তুলে নেয়। অনামিকার দিকে দৌড় লাগায় ছেলেটা। এই মেয়ে শোনো। নিজের নাম কর্ণগোচর হতে পিছু ফিরে তাকায় অনামিকা। তাবানকে দেখে ব্রোদয়ের মাঝে দুটো বাজ ফেলে প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে। কোনো তালবাহানা না করেই তাবান হতবিবর বলতে শুরু করে, শোনো মেয়ে, আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না। এই বিচ্ছেদ আর না পাওয়ার যুগে এসে তোমাকে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে চাই না আমি। দেবদাস হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। অলরেডি আমার দুটো ভাই সেই রাস্তার পথিক। ওদের কুলক্ষণ বাতাস যদি আমার গায়ে এসে লাগে তখন? আর তাই অত ভাবাভাবির মাঝে নেই আমি। ভালোবাসি তোমায়। কোনো প্রকার প্রেম টেম করতে পারবো না। আগামীকাল সন্ধ্যায় তোমার বাসায় স্বয়ং চৌধুরী পরিবার উপস্থিত পাবে। অনামিকা মনে মনে বেশ খুশি হয়, সাথে খুব হাসেও।
এটা আবার কেমন স্টাইলের প্রপোজ? অবশ্য জেন্টেস মানেই তো ইউনিক। মুখটা ভার রেখে রাগত চেহারায় বলতে চেষ্টা চালায়, কিন্তু আপনি তো আপ আমি তো আপনাকে ভালোবাসি না। আমিও তো ভালোবাসতে বলিনি। আমায় বিয়ে করলেই চলবে। ভালোবাসাবাসি পরেও করা যাবে। ছি, নির্লজ্জ। জাস্ট ফর ইউ সোনা। ইউ ইজ সোনা। হু ইজ সোনা? তুমি? বদ্ধ পাগল। এই পাগলামি শুধুমাত্র আমার শ্যামবতীর জন্য। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাবে। হুম, দেখিয়ে দেব। দেখানোর জন্যই তো বিয়ে করতে চাইছি। আপনি কি থামবেন নাকি আমি চলে যাব? আরে রাগ করে না। তোমার এই টানা টানা গভীর নেত্রযুগল বন্ধ করো প্লিজ। কেন? আপনি কি ফোন দিয়েছেন বলুন তো? ভাবসাব সুযোগ ভাবসাব সুবিধা লাগছে না। আরে বন্ধ করেই দেখো না। অনামিকা এতদিনে বুঝেছে এই ছেলে নাছোড়বান্দা টাইপ, তাই বেহুদা সময় ব্যয় না করে আখিযুগল বুঝে নেয়। অমনি পেছনে লুকিয়ে রাখা ডান হাতের সামনে আনে তাবান। দৃশ্যমান হয় এক সুবিশাল কুসুম মত্তবক। ওপেন ইউর আইজ শ্যামবতী। অনামিকা ধীরে ধীরে নিজের চক্ষু জোড়া মেলে তাকায়। হতভম্ব হয়ে যায় মেয়েটা। পরক্ষণে অতিরিক্ত খুশিতে খিলখিলিয়ে হেসে ওঠে। ছোট্ট করে ধন্যবাদ জ্ঞাপন করে বুকিটা গ্রহণ করে। শুকনো ধন্যবাদ আমার চলবে না। এই দাবানের সম্পূর্ণরূপে সহ্য করার মতো প্রস্তুতি নিয়ে রাখো শ্যামবতী। 1 সপ্তাহের মধ্যেই তোমাকে নিজের নামে দলিল করে নেব। কোনো ডিসকাউন্ট কিন্তু পাবে না। চৌধুরীরা পার্সোনাল কোনো কিছুতে ডিসকাউন্ট দিতে অভ্যস্ত নয়। নিজের কথায় ইতি টেনে অনামিকাকে প্রত্যুত্তরের সুযোগটুকু না দিয়ে উল্টো ঘুরে হাঁটতে শুরু করে তাবান। অনামিকা লজ্জায় আড়ষ্ট হয়ে দ্রুত পায়ে ওখান থেকে সরে পড়ে। এই মেয়ে আশেপাশে থাকলেই নিজেকে কেমন উন্মাদ উন্মাদ লাগে তাবানের। তাই ভ্রু উঁচিয়ে তাবানের বুকে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে বোঝায়, ও শেষ। হৃদয়টা শেষমেশ এই শ্যামবতী চুরি করে নিয়েছে। বেচারা ছেলেটা শ্যামবতীতে ফেসে গেছে। তাই ফের উষ্ঠদয়ে দৃশ্যমান হয় তৃপ্তির হাসি। ভালোবাসার পূর্ণতা পেতে দেখলেই ভালো লাগে। বিবাহের প্রথম প্রহর প্রচণ্ড মাথা যন্ত্রণায় কবলে পড়েছে মেহেরিমা। অবস্থা শোচনীয়। একদিকে নেতিয়ে যাওয়া শরীর, অপরদিকে পারিবারিক এসব জোট ঝামেলা, সব মিলে জীবন যেন জাহান্নামের স্বাদ পাইয়ে দিচ্ছে। আজকে পরিও খ্যান খ্যান করছে। কারণে কারণে হাত পা ছড়ে কাঁদছে। ছোট্ট দেহখানা মাঝে বোধ হয় ভালো ঠেকছে না। মেয়েকে সামলাতে যেয়ে আরও করুণ পরিস্থিতির শিকারী মেহেরিমা। হৃদিত কিছুক্ষণ আগে ঘরে ফিরেছে। এই রাত করে শাওয়ার নিচ্ছে। গরম উৎপাতে এই আহামরি কিছু না। শাওয়ার কমপ্লিট করে বেরিয়ে আসে হৃদিত। ডান হাতের টাওয়াল তার স্নিগ্ধ চুলে চলমান। মেহরিমার পাণ্ডুর মুখটা অক্ষিপটে ভেসতেই ব্রুজোড়া কুচকে নিয়ে নিজে থেকেই কুচকে যায়। তোর কি শরীর খারাপ লাগছে অ্যানাবেলা? হৃদিতের কণ্ঠ শ্রবণীন দিয়ে পৌঁছাতেই মেহরিমা ফ্যাস ফ্যাস চোখে তাকায়, ফ্যাকাশে চোখে তাকায়। ব্যাস, ওর মুখে ফুটে ওঠে। আরেকটা শব্দ বলতে হয় না। হৃদয় যা বোঝার বুঝে ফেলে। দ্রুত পদযোগল হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ঠিক 5 মিনিটের মাথায় খাবারের প্লেট হাতে রুমে আসে। বিছানার দিকে এগিয়ে যেয়ে মেহরিমার মুখ বরাবর বসে কোনো শব্দ ছাড়াই খাবারের লোকমা তুলে ধরে। মেহরিমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তার লক্ষ্য করতে হৃদয়ের বক্ষস্থল কেঁপে ওঠে। কি হয়েছে জান, কাঁদছিস কেন? খুব কি বেশি খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে তোর? আমি একটু মানসিক শান্তি চাই পরির বাবা। আমার ভাগ্য কি কখনো একটু শান্তি মিলবে না? জীবন আমায় নিয়ে এভাবে কেন খেলছে? হৃদিত নীরব থাকে। এর উত্তর হৃদিতের কাছে নেই। মেয়েটাকে নিজের সাথে জড়িয়ে পর্যন্ত এক দণ্ড শান্তি মিলছে না মেয়েটার জীবনে। এর থেকে নিজের শত কষ্ট হলেও ওর থেকে দূরে থাকাই বোধহয় সহস্রগুণ ভালো ছিল। কিন্তু নসিমের উপর কি কারো কোনো জোর চলে? যেখানে যতটুকু সুখ বরাদ্দ আছে ততটুকু সুখ শান্তি এই জীবনে মিলবে। তিল পরিমাণও এদিক ওদিক হওয়ার সুযোগ নেই। হৃদিতের নিরুত্তর দেখে মেহরিমা পুনরায় প্রশ্ন ছড়ে, ত্রিধা নিজ ইচ্ছায় কৌশিক তালুকদারকে বিয়ে করেনি, তাই না? আপনি তো বোধহয় সবটা জানেন। তবুও কেন নিজের বোনের বিপরীতে যাচ্ছেন? স্রোতের বিপরীতে সাঁতার কাটতে অভ্যস্ত। আমার প্রশ্নের উত্তর এখনও পাইনি। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস কর। এই জীবনে আমার শেষ করে দিয়েছে।
প্রতিনিয়ত দম বন্ধ হয়ে আসে আমার। এই যাতনার বেড়াজাল থেকে মুক্তি চাই আমি। নৈশব্দ প্রকৃতি হৃদিতের কণ্ঠনালী নিঃসৃত কথাগুলোর আলোড়ন তোলে। গলাটা বড্ড অসহায় শোনায়। মানুষের জীবনে ঠিক কোন পর্যায়ে চলে গেলে মুক্তি চাইতে পারে? মেহরিমা ডোকরে কেঁদে ওঠে। মায়ের কান্নার আওয়াজে কর্ণপূজাতে ছোট্ট পরীও কাঁদতে আরম্ভ করে। মেহরিমার সাথে পাল্লা দিয়ে কান্না ক্রমশই ভারী হয়ে থাকে। অবস্থা বেগতিক থেকে রীতি দ্রুত ওয়াশরুমে যেয়ে হাত ধুয়ে আসে। পরীকে কোলে উঠিয়ে নামানোর চেষ্টা চালায়। সার্থকও হয়। হাঁটতে হাঁটতে রুমের দরজার দিকে যেতে নিলেই শোনা যায় মেহরিমার নিস্তেজ আওয়াজ। আপনি আমাকে অলিভিয়ার তাজা রক্ত দিয়ে শাওয়ার নেওয়ারই ছিলেন, তাই না? আমার এই সামান্য দেহ সতেজ টকটকে লাল রক্ত পান করেছে, স্নাত হয়েছে। আপনার অ্যানাবেলার কথাটা একেবারেও ভাবলেন না? আমি মানসিকভাবে বিক্ষিপ্ত। এই কেমন ভালোবাসা আপনার? ভালোবাসার ইতিহাসে এমন জঘন্য নিষ্ঠুর ভালোবাসা আর কখনোই না আসুক। হৃদিতের চলন্ত পা জোড়া থেমে যায়। পিছু করে রমণীর হাড়ের সহায়তা কটমটিয়ে শব্দ তুলে ঘাড় কাত করে হিংস্র চাহনি নিবেশ করে। নীল রঙের মণিজোড়া অবিনাশী রূপ বিরাজিত। সেকেন্ড ব্যবধানে এমন পরিবর্তনে মেহেরিমা ভরকে যায়। ভয়ে নিজেকে আরও গুটিয়ে নেয়। বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে থাকে। এই শান্ত আমিটাকে ভালো লাগছে না? অস্বাভাবিক কণ্ঠধ্বনি। সাধারণত আর হৃদিত আর এই হৃদিতের মাঝে বিস্তর ফারাক। তবে তা মেহরিমার দমাতে ব্যর্থ। তৎক্ষণাৎ মেয়েটা রণমূর্তি আকার ধারণ করে। হৃদিতের থেকে দ্বিগুণ তেজ দেখিয়ে কঠিনতম শব্দ উচ্চারণ করে। আপনি সবসময় আমায় যাতনা দ্বিগুণ বাড়িয়ে দেন। আপনি এমন কেন বলুন তো? মিসেল বেবিগার্ল আমার পৃথিবীর সবচেয়ে নির্দয় হিংস্র প্রেমিক। খারাপের সর্বোচ্চ কোঠায় আমার অবস্থান, যেখানে পৌঁছানোর এই কোটি মানুষের শত জনমের স্বপ্ন। তারা জানে অঘোষিত মৃত্যুর সাক্ষাৎ ঘটবে, তবুও আমি পর্যন্ত পৌঁছাতে পারবে না। আপনার মতো হওয়ার থেকে মৃত্যুকে আলিঙ্গন করাই শ্রেয়। মধ্য রজনী। নিশুতি রাতের বুক চিরে শোনা যাচ্ছে বন্য পশুতে ভয়ঙ্কর হুঙ্কার। সেদিকে বিশেষ কোনো মাথা ব্যথা নেই জায়ানের। যান বিগত দিনগুলো থেকে সুবিশাল একটি ডুপ্লেক্স বাড়িতে অবস্থান করছে। বর্তমানে সবটা অভ্যেসে পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন পর এই একাকিত্বের জীবনটা ভালোই উপভোগ করছে। আজীবন এমন থাকতে পারলে মন্দ হয় না। ছেলেটা ভিডিও গেমে বড্ড আসক্ত। মূলত এই গেম খেলেই ওর দিন রাত কাটে, সময় কাটে। অন্যান্য সময়ের মতো আজও ড্রয়িং রুমে গেম নিয়ে বসেছে। সবটুকু মনোযোগ দিয়ে গেমে নিবিষ্ট। অকস্মাৎ কলিং বেল বাজতেই জায়ানের মুখমণ্ডলে খুশি ঝিলিক ছড়িয়ে পড়ে, যেন বহু আকাঙ্ক্ষিত কিছু পেতে চলেছে। দ্রুত গেম অফ করে লাফিয়ে সোফা থেকে দরজার দিকে ছোটে। তড়িঘড়ি করে দরজাটা খুলে দেয়। মানসপটে ভেসে আসে অতি কাঙ্ক্ষিত শানিত বদন। হাসি খুশি স্বরেই বলে ওঠে, হেই হৃদিত ব্রো, হোয়াটস আপ? আম আরাগলি ওয়েটিং ফর ইউ।